তুমি আবার সকালবেলা উঠে কাঁদতে শুরু করেছো বউ। তোমাকে না কতবার বলেছি চোখের জল ফেলে নিজের শরীরটা এভাবে আর কষ্ট দিও না। আমি কি করবো গো, আমার যে সহ্য হইতাছে না। চারুমা, সেই সকাল থেকে এই কাপড়টা নিয়ে কি সেলাই করছিস রে? তোর কি ঘাড় ব্যথা করছে না? একটু বিশ্রাম নিবি তো। কালভৈরব রাগে কাঁপতে লাগলো। সে তার হাতের জাদুর দণ্ড মাটিতে সজোরে আঘাত করলো। না না, এই বাচ্চাকে। হঠাৎ করে কুঁড়ে ঘরের বাইরে থেকেও কারো গলার আওয়াজ শোনা গেল। আগা কাঠুরার বউ, ঘরে আসিস না কিলা? চারু, তুমি ধৈর্য হারিও না, আমরা একসাথে এই সমস্যার সমাধান বের করব। কিভাবে ধৈর্য রাখবো রাজপুত্র? আমি নিজের চোখে দেখলাম আমার ছেলে। সকালের মিষ্টি আলো কাঠুরের কুঁড়ে ঘরের ভেতরে এসে পড়েছে। কাঠুরে আর তার বউ দুজনেই মাটির মাদুর বিছিয়ে বসে আছে। তাদের মাঝখানে শুয়ে আছে ছোট্ট রাজপুত্র আদিত্য। আদিত্য নিজের মনেই হাত পা নেড়ে খেলা করছে আর খিলখিল করে হাসছে। কাঠুরে আর তার বউয়ের চোখ থেকে আনন্দ অশ্রু ঝরছে। ও গো, আমার যে এখনো বিশ্বাস হইতাছে না গো। আমার মনে হইতাছে আমি যেন কোনো এক ঘোরের মধ্যে আছি গো। ঘুম ভাঙলে যদি দেখি ফুটফুটে বাচ্চাটা আমার কাছে নাই, তখন আমি কি নিয়ে বাঁচমু? আমার যে ওরে সারা এক মুহূর্ত আর থাকতে ইচ্ছা করতাছে না গো। তুমি একদম ভয় পেও না বউ, এ কোনো স্বপ্ন নয়। এ হলো আমাদের ওপর বিধাতা সব থেকে বড় আশীর্বাদ। যে বিধাতা নিজের হাতে নদীর বুক থেকে একে আমার কোলে তুলে দিয়েছেন, সেই বিধাতা একে আমাদের কাছেই রাখবেন। দেখো দেখো, কেমন আমাদের দিকে তাকিয়ে হাসছে ও। হয় গো, ওর হাসি দেখলে আমার বুকের সব জ্বালা জুড়াইয়া যায়, কিন্তু আমার মনে একটা খুব বড় ভয় কাজ করতাছে। ভয় কিসের বউ? এখন তো আমাদের সব দুঃখ শেষ। তুমি একবার গ্রামের মানুষের কথা ভাইবা দেখছো? এতগুলো বছর আমাগো কোনো সন্তান হইল না। আমি যে সন্তানের মা হতে চলেছি এমন কোনো কথাও গ্রামে কেউ জানে না গো। আজ হঠাৎ কইরা যদি গ্রামের মানুষ আমার কোলে এত সুন্দর একখানা বাচ্চা দেখা ফেলে, তখন তারা কি কইব? তারা কি বলবে তা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। আমরা তো কোনো চুরি করিনি গো। তুমি তো সহজ মানুষ গো, তুমি দুনিয়ার প্যাঁচ বুঝবা না। গ্রামের মানুষ কি কইব? আমরা এই বাচ্চাটারে কারো কোল থেকে চুরি করে আনছি, তারা আমাগো নামে বিচার বসাইবো। তখন যদি এই বাচ্চাটারে আমাদের বুক থেকে কাইরা নিয়ে যায়, আমি তো ওকে ছাড়া মইরা যাবো গো। তোমার কথা শুনে তো আমারও এখন ভয় করছে গো বউ। গ্রামের মোড়ল যদি জানবার পারে, তবে তো সত্যি আমাকে শান্তিতে থাকতে দেবে না। তাই কইতাছিলাম, আমরা কিছুদিন ওকে ঘরের ভেতরেই লুকাইয়া রাখি। তুমিও কাজে যাওয়ার সময় কাউরে কিছু কইবা না। আস্তে আস্তে ওরে বড় করি, তারপর না হয় গ্রামের মানুষরে বলা যাইব যে এটা আমাগোই সন্তান। তুমি ঠিকই বলেছো বউ। ওকে আমরা আমাকে চোখের আড়াল হতে দেব না। ওকে আমরা ঘরের ভেতরেই রাখবো। মধুপুরের রাজ্য। রাজেশের শয়নকক্ষ। জেসমিন ছোট্ট অদিতিকে কোলে নিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। রাজেশ ঘরে প্রবেশ করলো। জেসমিন, তুমি এখনো জানালার বাইরে তাকিয়ে আছো? কি দেখছো অত মনোযোগ দিয়ে? আমি হেমরাজ্যের রাস্তাটা দেখছি রাজেশ বাবু। আমি শুধু ভাবছি আমার চারু দিদি এখন কি করছে। দিদির কি রাতে একটু ঘুম হয় নাকি সারা রাত শুধু হারিয়ে যাওয়া আদিত্যের কথা ভেবে কাঁদে? চারু দিদি অনেক শক্ত মনের মানুষ জেসমিন। তিনি ভেঙে পড়ার মতো নারী নন। তিনি জানেন তাকে সারা হেমরাজ্যের মানুষকে ভরসা দিতে হবে। কিন্তু দিন শেষে সে তো একজন মা। একজন মায়ের কোল যখন খালি হয়ে যায়, তখন তার সেই শূন্যতা পৃথিবীর আর কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। আমার অদিতিকে যখন আমি কোলে নিই, তখন আমার দিদির জন্য বুকটা ফেটে যায়। তুমি মন খারাপ করো না জেসমিন, বিধাতার উপর ভরসা রাখো। যে বিধাতা আমাদের এত আনন্দ দিয়েছেন, তিনি নিশ্চয়ই চারু দিদির কোলটা আবার ভরিয়ে দেবে। আমি রোজ বিধাতার কাছে শুধু এই প্রার্থনাটাই করি, আমার দিদি যেন তার বুকের মানিকে খুব তাড়াতাড়ি ফিরে পায়। হঠাৎ করে কুঁড়ে ঘরের বাইরে থেকেও কারো গলার আওয়াজ শোনা গেল।
আগা কাঠুরের বউ, ঘরে আসিস না কিলা? সেই সকাল থেকে তোদের ঘরের দরজা এমন বন্ধ কেন রে? সর্বনাশ হইছে, এ তো দেখছি গ্রামের পুষির মা। এ মহিলা তো কথার এক কাবান, একে ঘরে ঢুকতে দিলে তো সারা গ্রাম ডিডি পইরা যাব। তুমি ওরে আটকাও গো, আমি বাচ্চাটারে নিয়ে ঘরের ভেতরে ঘরে লুকাইয়া থাকতাছি। আমি দেখছি পুষির মাকে কি বলা যায়। কি রে কাঠুরে, তোর বউ কোথায়? তোরা কি আজ কাজে যাবি না? দরজা বন্ধ করে কি করতেছিস? আরে পুষির মাঝে না, মানে আজ আমার বউয়ের শরীরটা খুব খারাপ গো। সেই সকাল রাত থেকে প্রচন্ড জ্বর আর গায়ে ব্যথা, তাই ওকে একটু বিশ্রাম নিতে বলছি। ও মা, সে কি কথা? জ্বর এসেছে? তা আমাকে তো একবার ডাকতে পারতিস, আমি একটু ওর মাথায় জলপট্টি দিয়ে দিতাম। আমি ভেতরে যাই, দেখি কি হয়েছে। পুচির মা ভেতরে ঢোকার চেষ্টা করলো, কাঠুরে দুই হাত দিয়ে দরজা আটকে দাঁড়ালো। পদ্ম পুকুর, চারদিকে একদম শান্ত। পুকুরের জলের ওপর সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। পুকুরের মাঝখানে ধীরে ধীরে পদ্ম পরি উঠে এলো। অনেক দিন হয়ে গেল আমার চারু আর অরুণের বুকে কোনো শান্তি নেই। কাল ভৈরবের কালো জাদুর জন্য আমি এতদিন ওদের সন্তানকে নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছিলাম না। কাল ভৈরবের অশুভ ছায়া যেখানে থাকে, আমার শুভ দৃষ্টি সেখানে পৌঁছতে পারে না। কিন্তু আজ সকাল থেকে আমি একটা খুব শুভ শক্তির আভা অনুভব করছি। আমার মনে হচ্ছে কাল ভৈরবের ছায়া থেকে রাজপুত্র আদিত্য একদম বেরিয়ে এসেছে। আমাকে আজই দেখতে হবে আদিত্য কোথায় আছে। এ কথা বলে পদ্মপুরী চোখ বন্ধ করে। হে বিধাতা, আমাকে শক্তি দাও, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে সব কিছু দেখতে চাই। সেই নিষ্পাপ শিশু এখন কোথায়, কোন প্রান্তে আছে? পদ্মপুরীর চোখে একটা সুন্দর দৃশ্য ভেসে উঠল। সে দেখলো একটা ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরে এক কাঠুরের বউ একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আদর করছে, আর বাচ্চাটা খিলখিল করে হাসছে। হ্যাঁ, এই তো রাজপুত্র আদিত্য, সে একদম সুস্থ আছে। একটা খুব দয়ালু আর গরিব পরিবার ওকে কুড়িয়ে পেয়েছে। ওকে ওরা নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসবে। আমাদের আদিত্য সম্পূর্ণ নিরাপদ আছে। কাল ভৈরবের কালো জাদু ওর কোনো ক্ষতি করতে পারেনি। আর এই সুখবরটা আমাকে এক্ষুনি চারুকে দিতে হবে। চারু আর অরুণী খবরটা পেলে ওদের মরা গাঙে আবার নতুন করে জোয়ার আসবে। চারুকে স্মরণ করতে হবে। হেমরাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার শয়নকক্ষ। গভীর রাত, চারুলতা বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। রাজপুত্র অরুণ জানালার কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে চারুলতা ঘুমের ঘোরে কথা বলে ওঠে। পদ্মপুরী, তুমি আমাকে ডাকছো? পদ্মপুরী, তুমি আমার আদিত্যকে দেখতে পেয়েছো? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। চারুলতা ধরফর করে বিছানা থেকে উঠে বসলো। তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা। চারু, কি হয়েছে তোমার? তুমি এমন চমকে উঠলে কেন? তুমি কার সাথে কথা বলছিলে? রাজপুত্র, আমাকে আর এক মুহূর্ত এখানে আটকে রাখবেন না। আমি স্বপ্ন দেখলাম পদ্মপুকুর থেকে পদ্মপুরী আমাকে ডাকছে। সে আমায় বলছে আমাদের আদিত্যকে দেখতে পেয়েছে। আমাদের আদিত্য খুব ভালো আছে রাজপুত্র। তুমি সত্যি বলছো চারু? তুমি সত্যি বলছো চারু? পদ্মপুরী তোমাকে স্বপ্নে এই কথা বলেছে? হ্যাঁ রাজপুত্র, হ্যাঁ। মায়ের মন কখনো মিথ্যে স্বপ্ন দেখে না। পদ্মপুরী আমার জন্য অনেক বড় সুখবর নিয়ে অপেক্ষা করছে। আমাকে এক্ষুনি পদ্মপুকুরে যেতে হবে। আমি এক্ষুনি ঘোড়া প্রস্তুত করার নির্দেশ দিচ্ছি। আমরা আজ রাতে পদ্মপুকুরে রওনা হব। আমাদের ছেলেকে খুঁজে পাওয়ার এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করতে দেব না। না না পুষির মা, তুমি একদম ভেতরে যেও না। বদ্যি মশাই বলেছে এই জ্বর নাকি খুব ছোঁয়াছে। তুমি ভেতরে গেলে তোমারও এই জ্বর হবে।
তুমি বরং আজ নিজের বাড়ি ফিরে যাও। ঠিক সেই মুহূর্তে ভেতরের ঘর থেকে ছোট্ট আদিত্যের জোরালো কান্নার আওয়াজ ভেসে এলো। কাঠুরের বুক ধড়ফড় করে উঠল। পুচির মা চমকে গিয়ে দরজার দিকে তাকালো। ও মা গো, তোমাদের ঘরের ভেতর থেকে কোনো ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে কেন রে কাঠুরে? তোদের ঘরে তো কোনো বাচ্চা কাচ্চা নেই, তবে কে কাঁদছে? বাচ্চা? না না, কিসের বাচ্চা? তুমি ভুল শুনেছো পুচির মা। আমি নিজের কানে পরিষ্কার শুনলাম একটা দুধের শিশু কাঁদছে। তুই আমার কাছে কি লুকোচ্ছিস রে কাঠুরে? আমাকে ভেতরে যেতে দে দেখিনি। আরে পুচির মা, তুমি তো জানোই না আমাদের কোনো সন্তান নেই। ঘরের ভেতর বাচ্চা আসবে কোথা থেকে? ওটা তো আসলে আমাদের ওই বুড়ো বেড়ালটার আজ সকাল থেকে পেট খারাপ, তো তাই এমন বাচ্চার মতো সুরে ম্যাও ম্যাও করে কাঁদছে গো। বেড়ালের ডাক আর বাচ্চার কান্না আমি চিনতে পারবো না রে ভাবলি? তুই দরজা ছাড় তো দেখি, আমি নিজের চোখে দেখবো ভেতরে কি আছে। তুমি আমাকে অবিশ্বাস করছো পুচির মা। আমি গরিব হতে পারি, কিন্তু মিথ্যে কথা বলিনি। তুমি যদি জোর করে ভেতরে যাও, তবে আমার বউয়ের ছোঁয়াচে জ্বর কিন্তু তোমাকে ধরবে গো। তখন কিন্তু গ্রামের বুদ্ধি মশাই তোমার চিকিৎসা করবে নে। ছোঁয়াচে জ্বরের কথা শুনে পুচির মা একটু ভয় পেয়ে গেল। সে দু পা পিছিয়ে গেল। আচ্ছা বাবু, ঠিক আছে, আমি আর ভেতরে যাব নে। তুই বরং তোর বউয়ের যত্ন নে, আর ওই বেড়ালটাকে একটু গরম জল খাইয়ে দিস। আমি চললাম। পুচির মা বিড়বিড় করতে করতে চলে গেল। কাল ভৈরবের গুহা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গুহার মাঝখানে একটা বড় আগুনের কুণ্ডুলি জ্বলছে। কাল ভৈরব আগুনের কুণ্ডলির দিকে তাকিয়ে আছে। হঠাৎ আগুনের ভেতর থেকে একটা দৃশ্য ফুটে উঠল। কাল ভৈরব দেখল একটা কুঁড়ে ঘরের ভেতরে কাঠুরে আর তার বউ আদিত্যকে নিয়ে খেলছে। এ অসম্ভব, এ হতে পারে না। আমি নিজের হাতে ওই বাচ্চাকে নদীর গভীর জলে ভাসিয়ে দিয়েছি। সে জলে ডুবে মরলো না কেন? ওই সামান্য কাঠুরে তাকে জল থেকে তুলে আনলো কি করে? কাল ভৈরব রাগে কাঁপতে লাগলো। সে তার হাতের জাদুর দণ্ড মাটিতে সজোরে আঘাত করলো। না না, এই বাচ্চাকে আমি হিমরাজ্যে কিছুতেই ফিরতে দেব না। ওর বাবা মা যদি কোনোভাবে জাদু বলে কোনো পরীর সাহায্যে জেনে যায় যে বাচ্চাটা ওই কাঠুরের কাছে আছে, তবে তারা এক্ষুনি ওকে উদ্ধার করে আনবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে কেউ কোনোদিন ওই বাচ্চার খোঁজ না পায়। কাল ভৈরবের আগুনের কুণ্ডলী চারদিকে ঘুরতে লাগলো। আমি কাল ভৈরব, আমার সব কালো শক্তির দিব্যিকে আজ আমি ওই বাচ্চার উপরে এক অচেদ্য জাদুবল তৈরি করছি। এই জাদুবল ওই কুঁড়ে ঘরকে এমন ভাবে ঢেকে রাখবে যে পৃথিবীর কোনো দিব্য দৃষ্টি আর ওকে দেখতে পারবে না। ওর বাবা মা সারা জীবন কেঁদে মরলেও ওই জাদু বলয় ভেদ করে তাদের ছেলের কাছে পৌঁছাতে পারবে না। কাল ভৈরব তার জাদুর দণ্ড আগুনের কুণ্ডলীর উপরে ধরলো। আগুনের কুণ্ডলী থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে কাল ভৈরবের গুহা থেকে সেই কুঁড়েঘরের দিকে ছুটে গেল। চারুলতা এবং রাজপুত্র অরুণ পদ্মপুকুরের পাড়ে এসে পৌঁছলো। চারুলতার চোখে মুখে এক বিশাল আশার আলো। পদ্মপুরীও জলের উপর তাদের জন্য অপেক্ষা করছিল। পদ্মপুরী, আমি চলে এসেছি। তুমি আমাকে স্বপ্নে ডাক দিয়েছিলে, আমি জানি। তুমি আমার ছেলেকে দেখেছো পদ্মপুরী? তুমি আমাকে বলো না আমার আদিত্য কোথায় আছে? চারু, তুই একদম ঠিক দেখেছিস। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে পরিষ্কার দেখেছি রাজপুত্র আদিত্য ভালো আছে। সে কাল ভৈরবের সকল কালো জাদুর শক্তির বাইরে চলে গেছে। একটা গরিব কিন্তু দয়ালু পরিবার ওকে নিজের সন্তানের মতো বুকে জড়িয়ে রেখেছে। এই কথা শুনে আমার বুকের ভেতর থেকে যেন পাহাড় সরে গেল। পদ্মপুরী, তুমি আমাদের অনেক উপকার করেছো। তুমি শুধু আমাদের
বলো সেই জায়গা কোথায়? আমি আমার পুরো সৈন্যবাহিনী নিয়ে সেখানে চলে যাব। আমার ছেলেকে সসম্মানে এই হেমরাজ্যে ফিরিয়ে আনবো। হ্যাঁ পদ্মপরি, তুমি আমাকে শুধু ঠিকানাটা বলো। আমি আমার ছেলেকে দেখার জন্য আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না। তোমরা শান্ত হও, আমি এক্ষুনি আমার দিব্য দৃষ্টি দিয়ে সেই জায়গার সঠিক পথ তোমাদের বলে দিচ্ছি। পদ্মপুরী আবার জলের দিকে তাকালো। সে তার চোখ বন্ধ করে ধ্যান করতে শুরু করলো, কিন্তু হঠাৎ তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে চমকে উঠল। কি হলো পদ্মপুরী, তুমি এমন ভয় পেয়ে গেলে কেন? আমার ছেলের কোনো বিপদ হয়নি তো? চারু, এ কি দেখছি আমি? আমার চোখের সামনে হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেল কেন? আমি তো কিচ্ছুটি আর দেখতে পাচ্ছি না। কিছুই দেখতে পাচ্ছ না মানে? তুমি তো একটু আগে সব পরিষ্কার দেখছিলে। রাজপুত্র কাল ভৈরব অত্যন্ত ধুরন্ধর আর মায়াবী। সে হয়তো তার দূরদৃষ্টি দিয়ে দেখতে পেয়েছে যে আদিত্য বেঁচে আছে, আর সেটা বুঝে গেছে যে আমরা ওর খোঁজ পেয়েছি। তাই সে অনেক দূর থেকে আদিত্যের চারদিকে একটা শক্তিশালী জাদু বলয় তৈরি করে দিয়েছে। জাদু বলয়? তার মানে কি পদ্মপুরী? আমি কি আমার ছেলের কাছে যেতে পারবো না? এই জাদু বলয় সাধারণ কোনো জাদু বলয় নয় চারু, এটা একটা কালো দেয়াল। এই দেয়াল ভেদ করে আমার দিব্য দৃষ্টি আর আদিত্য পর্যন্ত পৌঁছতে পারবে না। পৃথিবীর কোনো শুভ শক্তি আর ওই জাদু বলয় ভেঙে আদিত্যের আসল ঠিকানা খুঁজে বের করতে পারবে না। পদ্মপুরীর কথা শুনে চারুলতার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে ধপ করে পুকুর পাড়ে মাটিতে বসে পড়ল। রাজপুত্র অরুণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। না, এটা হতে পারে না। বিধাতা আমার সাথে এমন নিষ্ঠুর খেলা খেলতে পারেন না। আমি আমার ছেলের এত কাছে এসেও তাকে খুঁজে পাবো না। আমাকে এই অন্ধকারের দেয়াল ভাঙতে হবে। চারু, তুমি ধৈর্য হারিও না। আমরা একসাথে এই সমস্যার সমাধান বের করব। কিভাবে ধৈর্য রাখবো রাজপুত্র? আমি নিজের চোখে দেখলাম আমার ছেলেকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হলো। কিন্তু কালভৈরব যদি ভাবে সে জাদু বলয় তৈরি করে একজন মায়ের পথ আটকে দেবে, তবে সে ভুল ভাবছে। আমার আদিত্য যে পৃথিবীতে বেঁচে আছে, এটাই আমার সব থেকে বড় শক্তি। আজ থেকে আমার একটাই লক্ষ্য, কালভৈরবের এই কালো জাদুর দেয়াল ভেঙে আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে আনা। চারুলতার চোখের অদম্য জেদ আর কালভৈরবীর নতুন চক্রান্তের আভাস দিয়ে 266তম পর্বটি এখানেই সমাপ্ত হলো। দেখা হবে আমাদের নতুন পর্বে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ। মাথায় তার নীল ফিতা কিংড, চোখে ভরা আলো, ভালুক খরগোশ পাখিরা সব ডাকে বন্ধু চলো। চারুলতা চারুলতা গল্প বলে সারাদিন, ভালোবাসা মজার হাসি এই তার রুটিন চল।